নমস্কার। মাইন্ড জোনের প্রচেষ্টার আবারও আমরা সঙ্গী হলাম। গত ভিডিওতে আমরা স্মৃতিকথা পর্যন্ত পড়েছিলাম, সেখান থেকে কিছু শর্ট প্রশ্ন আমরা আলোচনা করেছিলাম, কিছু শর্ট প্রশ্ন আমরা বলেছিলাম, আর তারও আগে লোককথা থেকে কিছু শর্ট প্রশ্ন আমরা বলেছিলাম। এবারে আমরা পড়ব মৌখিক ঐতিহ্য। মৌখিক ঐতিহ্য বা ওরাল ট্র্যাডিশনস। মৌখিক ঐতিহ্য বলতে বা মৌখিক ঐতিহ্য কেন আমরা পড়বো সেটা একটু বলে নিই। মানে মৌখিক ঐতিহ্য থেকে কিভাবে ইতিহাস লেখা হচ্ছে, কারণ আমরা তার আগে পড়েছি যেমন স্মৃতিকথা থেকে, লোককথা থেকে, কি পৌরাণিক কাহিনী থেকে কিভাবে আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারছি, ইতিহাসের ঘটনা, ইতিহাসের বিবরণগুলো আমরা জানতে পারছি। এবারে আমাদেরকে পড়তে হবে মৌখিক ঐতিহ্য থেকে আমরা কিভাবে ইতিহাস সম্পর্কে জানতে পারি, বা ইতিহাস সম্পর্কে আমাদের ধ্যান ধারণা দেয় মৌখিক ঐতিহ্য। ইতিহাস সম্পর্কে কি ধ্যান ধারণা দেয় আমাদের মৌখিক ঐতিহ্য। তো সেটা বলতে গিয়ে মৌখিক ঐতিহ্য সম্পর্কে প্রথমেই বলা হয়েছে, বলছে মৌখিক ঐতিহ্য হলো এক ধরনের সাংস্কৃতিক বিষয় ও ঐতিহ্য যা এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মানুষের মধ্যে মুখে মুখে প্রচলিত হয়ে আসে। যে কোনো ঘটনার ইতিহাস লিখিত আকারে প্রকাশিত হওয়ার পূর্বে মৌখিক ঐতিহ্য বা বিবরণ হিসেবে অল্প বা দীর্ঘকাল তার অস্তিত্ব থাকে। এটা বলছে যে যে কোনো ইতিহাস লেখার ক্ষেত্রে বা গ্রন্থ হিসেবে প্রকাশ করার সময়ে, হ্যাঁ, তার আগে কিন্তু সেই ঘটনা বা সেই বিবরণ বা সেই স্থান সম্পর্কে জানা অজানা বিভিন্ন তথ্য আমরা কিন্তু প্রথমে মৌখিক কোনো মানে মুখে মুখে প্রচারিত কোনো জিনিসের উপরে পাই। এবার সেইটা সম্পর্কে যখন ঐতিহাসিকরা ইন্টারেস্ট পায় যে এই বিষয়টা সম্পর্কে আমাদের একটু জানতে হবে, তখন সেটা নিয়ে তারা গবেষণা করতে থাকে। সেইটা তখন পরবর্তীকালে কি হয়, গ্রন্থ আকারে পাবলিক হয়। তাহলে প্রথম সোর্সটা কি আমাদের মৌখিক ঐতিহ্য। মৌখিক ঐতিহ্য থেকেই ইতিহাসের প্রথম সূচনাটা ঘটে, এটা বলা হচ্ছে এখানে। তা আবার বলছি, যেমন বলা হচ্ছে পূর্বের মৌখিক ঐতিহ্য বা বিবরণ হিসেবে অল্পকাল বা দীর্ঘকাল তার অস্তিত্ব থাকে, লিখিত মানে ইতিহাসটাকে লিখিত আকারে প্রকাশিত হওয়ার আগে। এটা একটা বলা হয়েছে। এবার এই ধারণাটার বিকাশ কিভাবে হলো, হ্যাঁ, এই মৌখিক ঐতিহ্য কিভাবে বিকশিত হলো তার ক্ষেত্রে বলা হয়েছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অ্যানাল নেভিন্স এবং তার সহযোগী 1940-এর দশকে মৌখিক ঐতিহ্যের আধুনিক ধারণা দেন। তিনি 1948 খ্রিস্টাব্দে কলম্বিয়া ওরাল হিস্ট্রি রিসার্চ অফিস প্রতিষ্ঠা করেন। এখানে বলা রয়েছে অ্যানাল নেভিন্সের বক্তব্য দেওয়া রয়েছেন, বা অ্যানাল নেভিন্স যিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রথমেই মৌখিক আধুনিক পদ্ধতিতে এই মৌখিক ঐতিহ্য সম্পর্কে আলোচনা করতেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় এখানে। হ্যাঁ, আচ্ছা, মৌখিক ঐতিহ্য পড়তে গেলে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে, বা মৌখিক ঐতিহ্যটা কিভাবে পরবর্তীকালে ইতিহাসের উপাদান হিসেবে কাজ হচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু টেপ রেকর্ডার, তার অবদান কিন্তু খুব বেশি। এখানে একটা পয়েন্ট দেওয়া রয়েছে টেপ রেকর্ডারের আবিষ্কার। এটা সম্পর্কে একটু বলে নিই। 1960-এর দশক এবং 1970-এর দশকের প্রথম দিকে কথাবার্তা রেকর্ড করার যন্ত্র টেপ রেকর্ডার সহজলভ্য হয়ে উঠলে তখন থেকে ইতিহাসের উপাদানের অন্যতম শাখা হিসেবে মৌখিক ইতিহাস বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। এই সময় নাগরিক অধিকার, নারীবাদ, ভিয়েতনাম যুদ্ধ বিরোধী প্রতিবাদ প্রভৃতি বিষয়ে বিভিন্ন তথ্য টেপ রেকর্ডারের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে। এই সময় অস্কার লুইস, স্ট্যান্ডার্ড টার্কেল প্রমুখ, অ্যালেক্স হেলি প্রমুখ তাদের রচনায় বিভিন্ন ব্যক্তির সাক্ষাৎকার থেকে প্রাপ্ত স্মৃতিকথা যথেষ্ট পরিমাণে ব্যবহার করেছেন। এগুলো বলা হয়েছে যে টেপ রেকর্ডার একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। আমরা যদি ধরি, যদি কেউ হয়তো সেই ইতিহাসটা সম্পর্কে কাজ করতে চাইছে, প্রথমে যে কোনো একটা হয়তো কোনো একটা জায়গার একটা ইতিহাস, প্রাচীন কোনো জায়গাটার কোনো পৌরাণিক মন্দির পাওয়া গেল, কোনো তার একটা পুরনো কিছু প্রত্নতাত্ত্বিক কিছু উপাদান পাওয়া গেল, সেটা সম্পর্কে আমরা কিভাবে জানবো? আমাদের পুরনো যেসব লোক থাকে তাদের কাছ থেকে আমরা কিছু তথ্য পেতে পারি। সেই তথ্যগুলো আমরা যখন কালেক্ট করবো, তার আমাদের উৎসটা কি হবে? এই টেপ রেকর্ডার। তিনি যখন বলবেন, হ্যাঁ, তার কাছ থেকে যখন কোনো সেখানকার স্থানীয় কোনো অধিবাসী, কোনো অনেকদিন ধরে রয়েছেন সেই জায়গাটাতে হয়তো অনেকদিন ধরে রয়েছেন, যার একটা ঐতিহাসিক তাৎপর্য রয়েছে জায়গাটার, হ্যাঁ, অনেকদিন ধরে রয়েছেন, তার কাছ থেকে আমরা তথ্যগুলো কিভাবে জানবো? তিনি যখন বলবেন, আমরা তো সব জিনিস তো আর তিনি বলবেন আমরা মনে রেখে দেবো, এরকম ব্যাপারটা নয়। সব কিছু আমাদের স্মৃতিতে থাকবে না। তার জন্য কি হয়, তখন টেপ রেকর্ডারটা খুব একটা
গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এটা সম্পর্কে টেপ রেকর্ডারে বলা রয়েছে। আর এখানে তেমন কিছু নেই। হ্যাঁ, এই মৌখিক ঐতিহ্য সম্পর্কে তেমন খুব একটা প্রশ্ন দেয় না, এখান থেকে তেমন কিছু অসুবিধা নেই, এখান থেকে তেমন কিছু দেয় না। ওকে, আচ্ছা আমরা তার পরের চ্যাপ্টারটাই চলে যাই। আচ্ছা, এখানে একটু আলোচনা করে নিই, পরের চ্যাপ্টারটা যাওয়ার আগে একটু এখানটা আলোচনা করে নিই যে মৌখিক ঐতিহ্যের কয়েকটা উদাহরণ দিলে তোমরা একটু মৌখিক ঐতিহ্যের সম্পর্কে ভালো করে বুঝতে পারবে। সেই উদাহরণগুলো কি? একদম ক্ষুদিরামের ফাঁসি একটা ইম্পর্টেন্ট আমাদের কাছে, একটা আমাদের টান একটা রয়েছে। যেহেতু আমাদের বাংলার ছেলে এবং বিশেষ করে মেদিনীপুরের ছেলে হওয়ার জন্য আমাদের একটা টান রয়েছে ক্ষুদিরামের প্রতি। হ্যাঁ, বিপ্লবী ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম বোসের একটা কাহিনী যেমন বলছে, অত্যাচারী ব্রিটিশ সরকার 1908 খ্রিস্টাব্দে বিপ্লবী ক্ষুদিরামকে ফাঁসি দেয়। ক্ষুদিরামের মৃত্যুর পর অজ্ঞাত পরিচয় গীতিকারের লেখা একবার বিদায় দে মা ঘুরে আসি গানটি গ্রাম বাংলার সর্বত্র ছড়িয়ে পড়ে। গানটি বংশ পরম্পরায় আজও বাঙালিদের মধ্যে চলে আসছে। বর্তমানকালে মৌখিক উৎস থেকে এই গানটি শুনে উপলব্ধি করা যায় যে অত্যাচারী ইংরেজ শাসকদের বিরুদ্ধে ক্ষুদিরাম দেশবাসীর অকুণ্ঠ করুণা এবং সমর্থন লাভ করেছিলেন। গানটার একটা গানটা আমাদের কিভাবে, এই গান একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি, এই গানটা বললেই আমাদের ক্ষুদিরামের কথা মনে পড়ে। এবং ক্ষুদিরামের বীর হিসেবে সেই 18 বছর বয়সের সেই বীর কিভাবে হাসি মুখে ফাঁসি গ্রহণ করে নিয়েছিল, বিপ্লবী হয়েছিল, শহীদ হয়েছিল, কিভাবে শহীদ হয়েছিল, এই গানটার মাধ্যমে আমরা তার একটা বিপ্লবের আঙ্গিক পাই, তার সাহসিকতার একটা বৈশিষ্ট্য পাই, এই জায়গাটা রয়েছে। তাহলে এই গানটা বংশ পরম্পরায় আস্তে আস্তে লোকমুখে চলে আসছে। এটা অজ্ঞাত পরিচয় কোনো একজন বাউল গিয়েছিলেন, সেইখান থেকে গানটা প্রচলিত হচ্ছে। এইগুলো হচ্ছে মৌখিক ইতিহাস। এইখান থেকে আমরা কি ধারণা পাচ্ছি? তাহলে ক্ষুদিরাম বোসের অসীম সাহস এবং ইংরেজ সরকার কিভাবে অত্যাচার করছিল তার বিরুদ্ধে লড়া। হ্যাঁ, যুব সমাজ কিভাবে উদ্দীপ্ত হচ্ছে সেই সময়ে, মানে ওই 1908-এর দশকে যুব সমাজ কিভাবে উদ্দীপ্ত হচ্ছে, কিভাবে মানে জাগ্রত হচ্ছে জাতীয়তাবাদের প্রতি, কিভাবে জাগ্রত হচ্ছে, এই গানটা থেকে আমরা এই উৎসগুলো পাই। ওকে, তাহলে এইভাবে আমাদের কিন্তু মৌখিক ঐতিহ্য খুব গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। একটা শুধু উদাহরণ দিলাম, তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি। হ্যাঁ, আর এখান থেকে তেমন কিছু নেই। এরপরে আমরা চলে যাই অতীতের উত্তরাধিকার। এরপরে পরের প্যারাতেই রয়েছে অতীতের উত্তরাধিকার। এখান থেকে কিন্তু অনেকগুলো শর্ট প্রশ্ন পড়ে। অতীতের উত্তরাধিকার, অতীতের উত্তরাধিকারের একটা রয়েছে, একটু পড়ে নিই। বলছে, ইতিহাস হলো দেশ, কাল এবং মানুষের কাহিনী। ইতিহাস রচনার ক্ষেত্রে ঐতিহাসিক ও তার মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা ঐতিহাসিকরাই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তথ্য নির্বাচন করেন, ঘটনাবলী সাজান, বিষয়বস্তু ব্যাখ্যা করেন এবং ইতিহাস রচনা করেন। তাহলে ইতিহাসের ক্ষেত্রে আমরা যেহেতু ক্লাস 12-এ পড়ি, তোমরা ক্লাস 12 নিয়ে আলোচনা করছি, একটা জিনিস তোমাদের একটু মনে রাখা উচিত, ইতিহাসটাকে একটু অন্যভাবে দেখা উচিত, যেহেতু তোমাদের সিলেবাসে এগুলো দিয়েছে। যখন যে কোনো ইতিহাসের বই পড়বে, এরপরে তোমরা যদি গ্র্যাজুয়েশনে যদি হিস্ট্রি নাও, হ্যাঁ, তখন অনেক রকমের বই পড়তে হবে, অনেক লেখকের বই পড়তে হবে, অনেক ঐতিহাসিকের বই পড়তে হবে। তখন কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই ঐতিহাসিক কোন দৃষ্টিভঙ্গিতে বইটা লিখছে, এখানেই তার বিবরণ রয়েছে। এটা বললে একটু বুঝতে পেরে যাবে, কারণ এখানে যেটা বললো ঐতিহাসিক ও তার মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা ঐতিহাসিকরাই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে তথ্য নির্বাচন করেন, ঘটনাবলী সাজান, বিষয়বস্তু ব্যাখ্যা করেন এবং ইতিহাস রচনা করেন। এটা একটা ইম্পর্টেন্ট। এর মধ্যে রয়েছে, দেখো এবার বললেই বুঝতে পারবে। হ্যাঁ, ঐতিহাসিকদের ব্যাখ্যার পার্থক্য, এটা বললেই তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে কিভাবে তোমাদেরকে পড়তে হচ্ছে বা ইতিহাস কিভাবে আমাদেরকে পড়তে হয়। বলছে ঐতিহাসিকদের ব্যাখ্যার পার্থক্য। বলছে বিভিন্ন ঐতিহাসিকের পৃথক পৃথক মনোভাবের জন্য একই বিষয় নিয়ে লেখা দুজন ঐতিহাসিকের ইতিহাস গ্রন্থ পৃথক হতে পারে। তাছাড়া ঐতিহাসিকের হাতে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আসে বলে ইতিহাস সর্বদা পরিবর্তনশীল। এজন্য পলাশির যুদ্ধ সম্পর্কে পরস্পর বিরোধী ব্যাখ্যা উপস্থাপন করে ইংরেজ ঐতিহাসিক এস.সি. হিল সিরাজউদ্দৌলাকে এবং ভারতীয় ঐতিহাসিক ব্রিজেন গুপ্ত ইংরেজদেরকে দায়ী করেছেন। পলাশির যুদ্ধের জন্য এস.সি. হিল ইনি দায়ী করছেন কাকে? সিরাজউদ্দৌলাকে। কারণ কেন? ইনি একজন ব্রিটিশ। ওকে, তাহলে তিনি নিশ্চয়ই ব্রিটিশদের খারাপ দিকগুলো তুলে ধরবেন না।
অনেক হ্যাঁ, একটা জিনিস বলে রাখা ভালো, অনেক ঐতিহাসিক রয়েছেন, ব্রিটিশ হোক ভারতীয় হোক, অনেক ঐতিহাসিক রয়েছেন যারা নিরপেক্ষভাবে ইতিহাস রচনা করেছেন। কিন্তু এখানে সার্বিকভাবে কি হয় না, এই যে এস.সি. হিল, ইনি পলাশির যুদ্ধের জন্য সিরাজউদ্দৌলাকে দায়ী করছেন, কিন্তু কারণ কেন, ইনি একজন ব্রিটিশ ঐতিহাসিক। আবার ব্রিজেন গুপ্ত, নামটা শুনেই তোমরা বুঝতে পারছো, ইনি একজন ভারতীয়, ইনি দায়ী করছেন কাদেরকে, ইংরেজদেরকে। সুতরাং এবারে যদি এস.সি. হিলের বই পড়ো, এস.সি. হিলের বই পড়লে কি পাবে, সেখানে দেখবে সিরাজউদ্দৌলার ঔদ্ধত্য পাবে, সেখানে সিরাজউদ্দৌলার খারাপ কাজগুলো পাবে, সেখানে সিরাজউদ্দৌলা কিভাবে ব্রিটিশদেরকে ছলচাতুরি করে কিভাবে তার অধিকারগুলো আয়ত্ত করে নিচ্ছে সেগুলো পাবে। আবার যদি তোমরা ব্রিজেন গুপ্তের বই পড়ো, ব্রিজেন গুপ্ত কি করবে, তাহলে তিনি আবার দেখাবেন ব্রিটিশরা কত অত্যাচারী, ব্রিটিশরা কিভাবে ফরাসি ব্রিটিশদের সাথে যখন দ্বন্দ্ব হচ্ছিল সেই সময় ফরাসিরা মেনে নিল সিরাজউদ্দৌলার বক্তব্য, ব্রিটিশরা মানলো না, মানে ইংল্যান্ড মানলো না, হ্যাঁ, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানলো না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা উচ্চারণ করাই ভালো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানলো না, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, অর্থাৎ ইংরেজরা মানলো না সেটা আমরা জানতে পারবো ব্রিজেন গুপ্ত। তাহলে দুটো ডিফারেন্স টাইপস, একই ঘটনা, পলাশির যুদ্ধ সম্পর্কে তুমি পড়ছো কিন্তু দুজন ব্যক্তি আলাদা আলাদা কথা বলছেন, কারণ এস.সি. হিল হচ্ছে সিরাজউদ্দৌলাকে দায়ী করছেন, আর ব্রিজেন গুপ্ত দায়ী করছেন ইংরেজদেরকে। বুঝতে পেরেছো এখানে, এটা বুঝলেই তোমরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। আরেকটা রয়েছে, এটা এটা হলো ঐতিহাসিকদের মধ্যে ব্যাখ্যার মধ্যে পার্থক্য। আচ্ছা, এবারেই আসি, পরে এই চ্যাপ্টারতেই রয়েছে, এখান থেকে অনেক শর্ট প্রশ্ন আসে। ঔপনিবেশিক ইতিহাস নির্মাণ, এখানে বলা হয়েছে ইংরেজরা 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 1765 ইংরেজরা কবে দেওয়ানি লাভ করে, এটা প্রশ্ন দেয় তোমাদের, ইংরেজরা কবে দেওয়ানি লাভ করে, 1765 খ্রিস্টাব্দে ইংরেজরা দেওয়ানি লাভ করে। 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 1765 খ্রিস্টাব্দে ইংরেজরা দেওয়ানি লাভ করে। দেওয়ানি, ওকে, দেওয়ানি কি ওগুলো আমরা পরে আলোচনা করে দেবো, এখান থেকে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, সেটা আমি পরে বলে দেবো। এখন তোমরা এগুলো একটু লিখে রাখো খাতায়। আচ্ছা, এরপর শীঘ্রই ভারতের অন্যান্য অঞ্চলেও নিজেদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করেন। ভারতের রাজনৈতিক ক্ষমতা এবং শাসনাধিকার লাভ করার পর স্বাভাবিকভাবেই ইংরেজদের কাছে ভারতের মানুষ, সমাজ, ইতিহাস, অর্থনীতি প্রভৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের খুবই প্রয়োজন ছিল। ওকে, এই প্রয়োজনের তাগিদেই হেস্টিংসের আমল থেকে ব্রিটিশরা এদেশের ইতিহাস চর্চা শুরু করেন। তাদের ইতিহাস চর্চায় তুলে ধরা হয় যে ভারতের অতীত সমাজ ও সভ্যতা ইউরোপের বিপরীত। ব্রিটিশরা দেওয়ানি লাভ করলো, দেওয়ানি লাভ কথার অর্থ হচ্ছে রাজস্ব আদায়ের অধিকার পেল, হ্যাঁ, বা ট্যাক্স, কর আদায়ের একটা অধিকার পেল। তো পরবর্তীকালে কি হলো, যখন ব্রিটিশরা আস্তে আস্তে 1757 পরে, পলাশির যুদ্ধের পরে আস্তে আস্তে যখন ভারতকে তাদের একটা উপনিবেশ হিসেবে উপনিবেশিত পাকাপাকিভাবে বসতে শুরু করলো ভারতবর্ষে, তখন থেকে ব্রিটিশদের কি প্রয়োজন ছিল, ভারতীয়দের মানসিকতা বুঝতে হবে, নাহলে শাসন করা সম্ভব নয়। ভারতীয়রা কি চাইছে পার্টিকুলার সেটা জানতে হবে। সব চাওয়া পাওয়া যে পূরণ করবে এমনটা নয়, ব্রিটিশরা অবশ্যই নিজেদের যেদিকে নিজেদের সুবিধা হবে সেটাই পরিচালিত হবে বা সেটাই প্রচলন করবে। কিন্তু এখানে বলা হচ্ছে যে ভারতের মানুষ, সমাজ, ইতিহাস, অর্থনীতি সম্পর্কে জানার জন্য ব্রিটিশদের খুব প্রয়োজন ছিল কি, ভারতীয় জ্ঞান অর্জন করা, অর্থাৎ কি প্রাচ্য বিদ্যা অর্জন করা। প্রাচ্য মানে ভারতবর্ষের যে স্থায়ী যেসব ইতিহাস রয়েছে সেইগুলো সম্পর্কে জানা। যেমন তার আগে হরপ্পা, আমাদের আর্য সভ্যতা, না হরপ্পাটা পরে আসছি, বা আর্য সভ্যতা সম্পর্কে জানা, অর্থাৎ বেদ সম্পর্কে জানা, বা সেই সময়কার প্রাচীন পুঁথি সম্পর্কে জানা, বিভিন্ন উপনিষদ সম্পর্কে জানা, এবং তার সাথে সাথে মুসলিম অর্থাৎ ইসলাম যে শাসন চলেছিল সেই সম্পর্কে আমাদের কিছু কিছু যেসব বিখ্যাত গ্রন্থ ছিল সেসব গ্রন্থ সম্পর্কে জানা, ভারতীয়দের মানসিকতা সম্পর্কে জানা, এগুলোর জন্য এইসব জ্ঞান অর্জন করা ব্রিটিশদের খুব প্রয়োজন ছিল। তার জন্য ওয়ারেন হেস্টিংস কি করলেন, এদেশের ইতিহাস চর্চা শুরু করলেন। এখানেই রয়েছে
বলছে স্বৈরতান্ত্রিক তত্ত্ব। বলছে প্রথম থেকেই শ্বেতাঙ্গ জাতির শ্রেষ্ঠত্বের মানসিকতা নিয়ে ব্রিটিশ ঐতিহাসিকগণ ভারতের ইতিহাসটা শুরু করেন। তাহলে প্রথম থেকেই কি করেন, ব্রিটিশরা দেখাতে চাইলো কি তারাই শ্রেষ্ঠ, আর এরা মানে ভারতীয়রা একদম নিম্ন শ্রেণীর। এদের আমরা আমরা যেভাবে উচ্চ বর্ণ, এরা যেমন নিম্ন বর্ণের মানুষ। হ্যাঁ, এইভাবে একটা একটা বিভেদ সৃষ্টি করতে থাকলো। আর প্রথম দিকের রচনাগুলিতে প্রাচ্যদেশীয় স্বৈরতন্ত্র প্রতিফলিত হয়। তাতে তুলে ধরা হয় যে ভারতে আইনের শাসনের অস্তিত্ব বা প্রজার কোনো অধিকার নেই। এই দৃষ্টিভঙ্গিতে আলেকজান্ডার ডাও 1770 খ্রিস্টাব্দে রচনা করেন হিস্ট্রি অফ হিন্দুস্তান। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হিস্ট্রি অফ হিন্দুস্তান কার লেখা? আলেকজান্ডার ডাও। হিস্ট্রি অফ হিন্দুস্তান কার লেখা? হিস্ট্রি অফ হিন্দুস্তান কার লেখা? আলেকজান্ডার ডাও। হিস্ট্রি অফ হিন্দুস্তান। History of হিস্ট্রি অফ হিন্দুস্তান কার লেখা? আলেকজান্ডার ডাও। দয়াকার ও আলেকজান্ডার ডাও। হিস্ট্রি অফ হিন্দুস্তান কার লেখা? আলেকজান্ডার ডাও। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, শর্ট প্রশ্ন আসে এটা। আলেকজান্ডার ডাও। দয়া আকার ও ডাও। আলেকজান্ডার ডাও। হিস্ট্রি অফ হিন্দুস্তান আলেকজান্ডার ডাও। আলেকজান্ডার ডাও এর লেখা। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমরা লিখে রাখো। আচ্ছা, এই গ্রন্থে কি বলা রয়েছে? বলছে এই গ্রন্থে তিনি বলেন যে ভারতীয় ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হলো স্বৈরতন্ত্র। অর্থাৎ কি, এখানে রাজাই শেষ কথা, এখানে প্রজার কোনো ক্ষমতা নেই। এই যে স্বৈরতন্ত্র অর্থাৎ অটোক্রেসি, এই স্বৈরতন্ত্রের মাধ্যমে কি বলা হচ্ছে না, ভারতবর্ষে রাজাই শেষ কথা, এখানে প্রজার কোনো স্বাধীনতা নেই। এইভাবে তারা একটা ইতিহাস সম্পর্কে শুরু করে। হ্যাঁ, আচ্ছা, এই সময় রবার্ট ওর্ম ইতিহাস বিষয়ে দুটি খণ্ড গ্রন্থ রচনা করেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আলেকজান্ডার ডাও। হিস্ট্রি অফ হিন্দুস্তান কার লেখা? আলেকজান্ডার ডাও। এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসি এশিয়াটিক সোসাইটি। খুব ইম্পর্টেন্ট। এশিয়াটিক সোসাইটিটা কি, কবে কে প্রতিষ্ঠা করেন, এগুলো নিয়ে একটু আলোচনা হয়ে যাবে। প্রাচ্যবিদ্যা চর্চা অর্থাৎ ভারতবর্ষের ইতিহাস চর্চা, মানে ভারতবর্ষের যেসব গ্রন্থ সেসব নিয়ে চর্চা। প্রাচ্যবিদ্যা চর্চা এবং ভারতের অতীত ইতিহাস চর্চার উদ্দেশ্যে সর্বপ্রথম ভারতের ইংরেজ শাসক লর্ড ওয়ারেন হেস্টিংস উদ্যোগ নেন। হ্যাঁ, প্রাচ্যবিদ্যা চর্চার উদ্দেশ্যে হেস্টিংসের উদ্যোগে উইলিয়াম জোন্স 1884 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের উদ্যোগে ভারতের ইতিহাস সম্পর্কে গবেষণা শুরু হয় এবং গবেষণামূলক পত্রিকা প্রকাশিত হয়। এই এশিয়াটিক সোসাইটি থেকেই কি শুরু হয়, ভারতবর্ষের ইতিহাস নিয়ে, মানে একদম ভারতে লেখা ভারতবর্ষের ইতিহাস নিয়ে গ্রন্থ নিয়ে একদম দেশীয় প্রাচ্যবিদ্যা চর্চা সেখানে শুরু হয়। ওকে, তাহলে এই প্রতিষ্ঠানটার নাম কি? এশিয়াটিক সোসাইটি। এটা প্রশ্ন হয়, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এই প্রশ্নটা পড়ে, কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? কে না উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স। বর্গের জয়কার দন্তে না দন্তেশ্বর। উইলিয়াম জোন্স কে? তাহলে উইলিয়াম জোন্স কবে? 1784 খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দকে এডিও বলা হয়, অ্যানাল ডোমিনি এডি।
তাহলে 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। কে কবে? তাহলে উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা লিখে রাখবে। দু নম্বর নয়, এক নম্বর হিসেবে শর্ট প্রশ্ন। হ্যাঁ, 1 নম্বরের প্রশ্ন পড়ে, এসেগুলো পড়ে 1 নম্বরে। কে কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। আচ্ছা, এর পরেই রয়েছে খ্রিস্টান মিশনারিদের উদ্যোগ। খ্রিস্টান মিশনারিদের কাজ কি না, খ্রিস্টান মিশনারি কথাটা মানে বুঝতে পারছো, এরা ধর্ম প্রচারের জন্য, মানে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য এরা এখানে এসে কিছু কিছু মিশনারি চালু করে। এই মিশনারিগুলোতে কি বলা হচ্ছে না, ইউরোপ থেকে ভারতে আগত খ্রিস্টান মিশনারিরা ভারতীয় ভাষা ও ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উদ্যোগ নেয়। হ্যাঁ, এরা গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছিল খ্রিস্টান মিশনারিরা ভারতের ভাষা এবং ইতিহাস চর্চা নিয়ে কাজ করার উপরে, বা ইতিহাস গ্রন্থের উপরে কাজ করা। ভারতের ভাষার উপরে ওদের একটা অনেক কাজ ছিল। হ্যাঁ, ভারতের ইতিহাস চর্চার উদ্দেশ্যে জেসুইট পাদ্রীরা 8শ শতকে সংস্কৃত ভাষা চর্চা শুরু করেন। উইলিয়াম কেরি, মার্সম্যান ওয়ার্ডের প্রচেষ্টায় শ্রীরামপুরে 1800 খ্রিস্টাব্দে ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। তাহলে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। হ্যাঁ, আর উইলিয়াম কেরি গতবারই পড়িয়ে দিয়েছিলাম, গতবারই বলেছিলাম উইলিয়াম কেরির ইতিহাসমালা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নামে একটি গ্রন্থ রচনা করেন তিনি। এরা সবাই খ্রিস্টান পাদ্রী হিসেবে পরিচিত। ওকে, আচ্ছা, পরবর্তীকালে হচ্ছে কর্মচারীদের প্রশিক্ষণ কলেজ। কর্মচারীদের প্রশিক্ষণ কলেজ পড়েনি, তারপরে বলে দিচ্ছি একটু। হ্যাঁ, ভারতের ব্রিটিশ কর্মচারীদের ভারতীয় ভাষা ও ইতিহাস শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ভারতের ইংরেজ শাসক লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। আচ্ছা, ভারতবর্ষে বলে রাখি, ভারতবর্ষে যেসব ব্রিটিশরা চাকরি করতে আসছে, ওকে, মানে সব সেখানে তো তেমনভাবে খুব একটা ভারতীয়রা তো ইংরেজি জানতো না। তাদের ইংরেজি মাধ্যমে যেহেতু কাজকর্ম তাদের চলছে, লেখাপড়া, বিভিন্ন কাগজপত্র, সেগুলো পরিচালনা করার জন্য বিদেশ থেকে, অর্থাৎ ইংল্যান্ড থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিছু কর্মচারী আনতে হচ্ছিল, ব্রিটিশ কর্মচারী আনতে হচ্ছিল। তো তাদেরকে ভারতীয় শিক্ষা, একটা ধরো সামান্য যদি কোনো বিশেষ করে ইংরেজরা প্রথমে কিসের ওপরে গুরুত্ব দিয়েছিল? রাজস্বের ওপরে। এবারে কোনো জায়গার একটা রাজস্বের বা করের ট্যাক্সের একটা কোনো পুরনো পুঁথি, হ্যাঁ, সেটা হয়তো বাংলা ভাষায় লেখা রয়েছে। ব্রিটিশদের পক্ষে সম্ভব নয় বাংলাটা উদ্ধার করে পড়া, তাহলে কি করতে হবে ব্রিটিশদেরকে, এবং মানে সম্ভব নয় কিন্তু ব্রিটিশদেরকে কি বাধ্য, তারা পড়তে হবে, না হলে বুঝতে পারবে না। তখন কি করতে হবে না, ব্রিটিশদেরকে ওই বাংলা ভাষাটা জানতে হবে। এর জন্য আমাদের লর্ড ওয়েলেসলি ব্রিটিশ কর্মচারীদের ওপর, বা বিভিন্ন যে কর্মচারী, বিদেশি কর্মচারী ছিল, কাজ করতো বিভিন্ন, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি করছিল না 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ কে, তাহলে কে যদি বলা হয় তাহলে প্রশ্ন উত্তরটা হবে লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি কে, তাহলে লর্ড ওয়েলেসলি কবে, সালটা একদম সহজ মনে রাখা, 1800 খ্রিস্টাব্দে। 1800 খ্রিস্টাব্দে
হ্যাঁ, তাহলে কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। এটা তোমরা একটু নোট ডাউন করে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, আচ্ছা এখান থেকে আর তেমন প্রশ্ন এখান থেকে আর সেটা নয়, আসে না। আচ্ছা আচ্ছা, এরপরে আরেকটা বলে রাখি, এরপরে ঊনবিংশ শতকের ইতিহাস চর্চার মধ্যে একটা এইখান থেকে একটা শর্ট প্রশ্ন আছে। হ্যাঁ, বলছে ঊনবিংশ শতকের শুরুতে ঔপনিবেশিক ঐতিহাসিকদের লেখা ভারতের বিভিন্ন ইতিহাস গ্রন্থ প্রকাশিত হয়। এই সব ঐতিহাসিকদের বেশিরভাগই ছিলেন ব্রিটিশ কর্মচারী। এদের মধ্যে তাদের লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে এই গ্রন্থটা খুবই ইম্পর্টেন্ট একটা গ্রন্থ, লিখে রাখো এটা। হ্যাঁ, জেমস টডের লেখা অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান। অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান, রাজস্থানের বিভিন্ন প্রাচীন প্রাচীন বিভিন্ন তথ্য থেকে লেখা এই গ্রন্থটির নাম হচ্ছে অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান। গ্রন্থটি কার লেখা? জেমস টড বা কর্নেল টডও হয়। জেমস টডের লেখা অ্যানালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অফ রাজস্থান। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এখান থেকে আর তেমন কিছু প্রশ্ন হয় না। আরেকটা প্রশ্ন এখান থেকে আর আরেকটা থাকে, বিংশ শতকের ইতিহাস চর্চা। ভিনসেন্ট স্মিথের লেখা, আমরা ছোটবেলাতেই পড়েছি ভিনসেন্ট স্মিথের কথা। ভিনসেন্ট স্মিথের লেখা আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এখান থেকে তাহলে আমরা আজ পড়লাম যে ঔপনিবেশিক ইতিহাস নির্মাণ কিভাবে বিভিন্ন ব্রিটিশ শাসকরা বা ব্রিটিশ গভর্নররা কিভাবে আমাদের প্রাচ্য বিদ্যাকে কিভাবে তারা পড়াশোনা শুরু করলো, কেন পড়াশোনার প্রয়োজনীয়তা হলো বললাম তোমাদেরকে। এখানকার সিস্টেম জানার জন্য তাদেরকে পড়াশোনাটা করতেই হতো, আমাদের প্রাচ্য বিদ্যা সম্পর্কে জ্ঞান অর্জন করতেই হতো। তার এইগুলো এখান থেকে এই শর্ট প্রশ্নগুলো আসে, খুব সাজেস্টিভ যেগুলো লিখে দিয়েছি এখান থেকেই শর্ট প্রশ্ন আসে, খুব সাজেস্টিভ শর্ট প্রশ্ন আসে। আচ্ছা, এর পরের ভিডিওতে আমরা বা এর পরের এতে আমরা শুরু করব, পরের ক্লাসে আমরা এটা নেব দেশীয় ইতিহাস চর্চা। দেশীয় ইতিহাস চর্চাটা শুরু করব, আর তার সাথে পেশাদারি ইতিহাস আর জাদুঘর, এটা এই তিনটে পড়লেই আমাদের এই অধ্যায়টা, প্রথম অধ্যায়টা শেষ হবে। এখান থেকে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। নমস্কার।